আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৮টা ৫৫ বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বিমস্টেক সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং কানেক্টিভিটির ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ। এছাড়াও সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলন চলবে ৪ এপ্রিল পর্যন্ত। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পরিদর্শন ঘিরে মিথ্যাচার করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। গেল ২৮ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে লুৎফুজ্জামান বাবর আন্দোলনে আহতদের খোঁজ নিতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হয়। শেখ হাসান বেলালের সহায়তায় আরও জানাচ্ছেন এআর বাদল। ঈদের দুদিন আগে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান। এ সময় আহতদের একজন লুৎফুজ্জামান বাবরের সান্নিধ্য না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে বুকে জড়িয়ে নিলে তিনি শান্ত হন। পরে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন লুৎফুজ্জামান বাবর। কিন্তু এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় আহতদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। এ বিষয়ে জানতে চাইলে আহতরা বলেন, বিএনপি এবং বাবরকে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে এমন তথ্য ছড়ানো হয়েছে। বাবর সাহেবের কথা আমি ভালো বলবো, উনি ভালো, যথেষ্ট ভালো একটা লোক, যথেষ্ট পরিমাণে আমাদেরকে সম্মান করে গেছে। তারা বলেন, অর্থাভাবে ভুগছে তাদের পরিবার, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইফতার সামগ্রী ও চিঠি এবং লুৎফুজ্জামান বাবরের উপহার পেয়ে খুশি হয়েছেন তারা। বাবর সাহেব উনি আমাকে একটা পাঞ্জাবি দিয়ে গেছে। এইটা তো মিথ্যা গুজব, একদম মিথ্যা গুজব। কিন্তু আমি এরকম দেখি না যে বাবর সাহেব যে এনে বকাবকি করছে, এটা ফাউল, এটা বিশ্বাসই হইল না আমার। তারেক রহমান সাহেব যেটা দিছে ওটা তো আপনার একদিন 2 দিন চলছি। ২৮ মার্চ হাসপাতালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে চোখে গুলি লাগা মোহাম্মদ কোরবান শেখ হিল্লল। তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রীকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ছড়ানো হয়েছে। তিনি সবার সাথেই খুব আন্তরিক ছিলেন। তার নামেই বিভিন্ন রকম মিথ্যাচারিতা ছড়ানো হচ্ছে, সে এটা করেছে, সে ওটা করেছে। আমি সবার উদ্দেশ্যে খালি একটা কথাই বলবো, আপনারা নিউজ করবেন, সত্যের পথে নিউজ করবেন। এআর বাদল, আরটিভি, ঢাকা। ঈদ আনন্দ উপভোগ করতে মানুষের ঢল নেমেছে রাজধানীর পার্কগুলোতে। কর্মব্যস্ততার ফাঁকে ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ্য করে তুলতে পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর সময় কাটাতে পেরে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা। তবে মধ্যবিত্তদের কথা চিন্তা করে রাইডগুলোর টিকিটের দাম কমানোর দাবি দর্শনার্থীদের। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ঈদে 9 দিনের সরকারি ছুটিতে ভ্রমণ পিয়াসু পর্যটকরা ছুটে যাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। মিরপুর বেড়িবাঁধে তামান্না পার্কে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশুদের সঙ্গে বড়রাও রাইডে উঠে ক্লান্তিকে বিদায় জানাচ্ছেন। চলাফেরা করে রাস্তায় যে শান্তিটা পাচ্ছি, এইটা অনেক দিন যাবত উপভোগ করতে পারি না। বাবা আর আম্মুর সাথে এসেছি, ভালোই লাগছে। আমার অনেক ভালো লাগতেছে, আমার এখানে অনেক এই রাইডগুলো অনেক পছন্দ। অনেকে আবার গরমে স্বস্তি খুঁজে নিতে বেছে নিয়েছে ওয়াটার রাইডগুলো। এখানে বড়দের পুল আছে, এখানে ছোটদের পুল আছে, আবার এখানে রাইডস আছে, এখানে এসে অনেক ভালো লাগে। গরমে বাচ্চা কাচ্চা নিয়ে স্বস্তি পাওয়া যায়। ঢাকা শহরের অতি নিকটে এবং খুবই রিজনেবল খরচের ভিতরে এই পার্কে ঘুরে ফিরে আনন্দ উপভোগ করা সম্ভব। এখানে 10টার মতো রাইড আছে, ছোট বড় সকলের। ওয়াটার পার্ক আছে, যেখানে একেবারে 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 70 বছরের মানুষ পর্যন্ত সেখানে এনজয় করতে পারে। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সবাই ঈদ আনন্দ উপভোগ করতে পারবে, এই প্রত্যাশা সকলের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।
ঈদের টানা ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে বিভিন্ন জেলার পর্যটন এবং বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে পছন্দের জায়গা ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এবারের ছুটিতে পর্যটক এবং দর্শনার্থীদের ভালো সাড়া মিলেছে বলে জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। প্রতিনিধিদের তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার যেন প্রকৃতির লীলাভূমি। শ্রীমঙ্গলের চা বাগান, কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যান সহ প্রায় অর্ধশতাধিক পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করতে ঈদের ছুটিকেই বেছে নিয়েছে অনেকে। লোকেশনগুলো আসলে অনেক সুন্দর। আমি আর মেয়েকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছি। দর্শনার্থীদের পদচারণায় মুখর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। ঈদের ছুটিতে আমরা ঢাকা থেকে আসছি। ঈদ উপলক্ষে আমরা যথেষ্ট সুযোগ সুবিধা রাখার চেষ্টা করেছি, প্রচুর সুবিধা বা সুযোগ দিয়েছি এবং এই ঈদ কেন্দ্র করে ছুটির থাকার কারণে দর্শনার্থীরাও পর্যটকরাও আসছে। নানা বয়সী ভ্রমণ পিপাসুদের ভিড় চোখে পড়েছে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতেও। দেশের নামকরা পর্যটন কেন্দ্রগুলোর পাশাপাশি ঈদ আনন্দ ছড়িয়েছে গ্রামাঞ্চলেও। আমি ফুপিদের সাথে এসেছি, অনেক আনন্দ ফুর্তি করলাম, এনজয় করতেছি, ফ্যামিলি সহ নিয়ে আসছি। খুলনার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও বিনোদন কেন্দ্র দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। ঈদ পরবর্তী সময়ে কুড়িগ্রামে বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সোনাহাট স্থলবন্দর। নরসিংদীতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জেলার পার্কগুলো। আমরা এখানে ঘুরতে আসছি বাবা মার সঙ্গে, রাইডে উঠছি, অনেক আনন্দ করছি। সপরিবারে আসছি তো, এর জন্য আমার আরো ভালো লাগতেছে। অনেক জায়গায় রাইড মাইড করছি, খুব ভালো লাগতেছে এই জায়গাটা। ভূতের বাড়ির মধ্যে ঢুকছি, তারপরে সাফারি পার্ক গেছি। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স, ভাটপাড়া ও আমঝুপি ইকো পার্ক সহ দর্শনীয় স্থানগুলোতেও বেড়েছে দর্শনার্থীদের ভিড়। নড়াইলের চিত্রা নদী পাড়ের পার্কেরও একই অবস্থা। ভ্রমণ পিয়াসুদের ঢল নেমেছে টাঙ্গাইলের যমুনা নদীর পাড়েও। ছুটি উপভোগ করতে আসা মানুষদের প্রত্যাশা ঈদের পরও শান্তি বিরাজ করুক দেশে। ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি, এখানকার ন্যাচারাল ভিউটা অনেক বেশি টানে। নদীতে উপভোগ করার জন্য আসছি ঈদের জন্য। ঈদের সময় কোথাও যাওয়া হয় না, সেই কারণে আমরা এখানে বেড়াইতেছি। আব্দুল হামিদ, RTV। এদিকে ঈদের টানা ছুটিতে দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্রগুলো। ছুটি কাটাতে বান্দরবান আসা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। পাহাড়ের সৌন্দর্য অবলোকনের পাশাপাশি মেঘলা, নীলাচল, শৈত্যপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ঈদের লম্বা ছুটি কাটাতে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে মেরিন ড্রাইভের ইনানি, পাটওয়ারটেক পাথরের সৈকত পর্যন্ত পর্যটকের ভিড় দেখা গেছে। তীব্র গরম উপেক্ষা করে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। সাগরকন্যা, পটুয়াখালী, কুয়াকাটা সমুদ্র সৈকতেও পর্যটকদের উপচে পড়া ভিড়। সমুদ্র সৈকত ছাড়াও গঙ্গামতি, লেম্বুর বন, ঝাউবন এবং সুটকিপল্লী সহ সব পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আজ তো ঈদের চতুর্থ দিন, এই মুহূর্তে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, তারা কিভাবে আনন্দ উচ্ছ্বাস করছে জানবো আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছেন যে ঈদের চতুর্থ দিন কুয়াকাটা সমুদ্র সৈকত কানায় কানায় পরিণত হয়েছে। আপনি জানেন যে কুয়াকাটা হচ্ছে একটি সৈকত, এছাড়া সংরক্ষিত বনাঞ্চল, সমুদ্র ঘেঁষা, পাশাপাশি সূর্যোদয় এবং সূর্যাস্ত, এছাড়া যে কয়টি পর্যটন স্পট রয়েছে, বিশেষ করে পশ্চিম দিকে লেবুরবন, পূর্ব দিকে গঙ্গামতি চর, কাউয়ার চর, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে পর্যটকদের পদচারণা রয়েছে। আর তারা কিন্তু এই যে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এখন কিন্তু প্রচন্ড গরম রয়েছে। এই গরম উপেক্ষা করেও কিন্তু পর্যটকরা এখানে যে আনন্দ উদ্বোধনের জন্য এসেছেন কুয়াকাটায়, তারা কিন্তু সেই গরমের মধ্যেও এই সমুদ্রের নোনা জলে ঘা ভাসিয়ে কিন্তু তারা আনন্দ বিনোদনে মেতে রয়েছেন। এছাড়া প্রত্যেকটি পর্যটন স্পটে কিন্তু তাদের পদচারণা রয়েছে। আর হোটেল মালিক কমিটির সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের হোটেলের যে কয়টি কক্ষ রয়েছে প্রতিটি কক্ষ কিন্তু অর্থাৎ বুকিং রয়েছে। অর্থাৎ তাদের ভাষায় বলা হচ্ছে যে তারা শতভাগ বুকিং রয়েছে। তবে গতকালকে কিছু সংখ্যক যারা এসেছেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে রয়েছেন, অর্থাৎ তারা কিন্তু হোটেলের কক্ষ পায়নি। তারা কমিউনিটি ট্যুরিজমের আওতায় আশেপাশে যে বাসাবাড়িগুলোতে কিন্তু অবস্থান নিয়েছেন, এমন খবর আমরা পেয়েছি। এছাড়া এই আগত পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং মহিপুর থানা পুলিশ কিন্তু তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা পাইনি। রেদওয়ানা, এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বোচ্চ। সাইদ, আপনাকে ধন্যবাদ।
এদিকে ঈদের ছুটি শেষে চতুর্থ দিনেও ঢাকা ফিরতে শুরু করেছেন সব শ্রেণী পেশার মানুষ। তবে আরও 2 দিন ছুটি থাকায় ফেরার বেলায় অতটা চাপ নেই যানবাহনে। বাস, ট্রেন এবং লঞ্চে প্রায় একই অবস্থা। অনেকেই বলছেন প্রিয়জনের সাথে এবারে ঈদ আনন্দময় কেটেছে, ভোগান্তি ছাড়াই ফিরতে পেরেছেন, তাই তারা খুশি। তবে ঈদের চতুর্থ দিনেও দেখা যায় অনেকেই ঢাকা ছাড়ছেন। দীর্ঘ ছুটির শেষে রবিবার অফিস আদালত খুলবে, এ কারণে শনিবার থেকে ঢাকা ফেরা মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন অনেকেই। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, আরো 2 দিন যদিও ছুটি আছে, তারপরও কিছু কিছু মানুষ হয়তোবা ফিরছেন আস্তে আস্তে, তো একটু জানবো আপনার কাছ থেকে এই বিষয়ে। রেদুয়ানা, আমরা স্টেশনে এসে যেটি দেখলাম, যে পরিমাণ মানুষ ঢাকায় ফিরছেন তার চেয়ে বলা চলে যে প্রায় সমান পরিমাণ মানুষ ঢাকা ছাড়ছেন। এই মুহূর্তে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এটি রংপুর এক্সপ্রেস। এছাড়াও 4টি প্ল্যাটফর্মে এখন ট্রেন দাঁড়ানো রয়েছে যেগুলো ঢাকা ছেড়ে যাবে। এই ট্রেনগুলোতে আসলে ঢাকায় ফিরেছেন যাত্রীরা। কিছুক্ষণের মধ্যে এই ট্রেনগুলো ছেড়ে যাবে এবং তারপরে নতুন ট্রেন ঢুকবে, যে ট্রেনগুলোতে ঢাকায় মানুষ ফিরবেন। আমরা দেখছি যে ঢাকা থেকে যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে সেসব ট্রেনেও মোটামুটি সিট ফুল, অধিকাংশ যাত্রী ঢাকায় ছাড়ছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আজকে তো ঈদের চতুর্থ দিন, আজকে কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? এখন আমার ছুটি ছিল না, তো এখন হচ্ছে গিয়া আমরা হসপিটালে ডিউটি করি, এই জন্য প্রায় তৃতীয় দিনে আমরা বাড়িতে যাচ্ছি। মোটামুটি তখন তো অনেক ব্যস্ততা থাকে ঈদের ভিতরে, এই জন্য মূলত হচ্ছে কি ঈদের পরে হচ্ছে কি আমার বাড়িতে যাওয়া। এটা হচ্ছে ভিড় এবং ব্যস্ততা যে কারণে যেতে পারেনি অনেকে। আরেকজন বেবিকে খাওয়াচ্ছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথায় যাচ্ছেন ঈদের সময় না গিয়ে এখন কেন? আমরা হচ্ছে আমার বাবার বাড়ি যাচ্ছি। এতদিন শ্বশুর বাড়ি ছিলাম, এখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি, টাঙ্গাইল যাব। টিকিট পেতে কোনো ঝামেলা হয়েছে? না, অনলাইনে টিকিট কাটা হয়েছে এবং ভালোভাবে টিকিট কাটা গেছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, এরকম আরো অনেকের সাথে কথা বলেছি। অনেকে ঘুরতে যাচ্ছেন, অনেকে ঝামেলা এড়িয়ে নির্বিঘ্নে ঢাকা ছাড়ার জন্য তারা এই ঈদের পরে বেছে নিয়েছেন। অনেকে বিভিন্ন পর্যটন স্পট যেগুলো রয়েছে সেগুলো স্পটে যাচ্ছেন। ঈদ ভালো কেটেছে এবং যারা ঢাকা ফিরেছেন তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে তাদেরও এবার ঈদ চমৎকার কেটেছে এবং পথে কোনো ধরনের কোনো ভোগান্তি হয়নি। কিন্তু ফ্যামিলি সহ যে প্যাকেজ টিকিটের সেটি একসাথে হয়তো পরিবারের 5 জন বা 6 জন একসাথে বসবে, এরকম টিকিট পেতে অনেকেরই ভোগান্তি হয়েছে, কারণ সিট নাম্বারের সিরিয়ালগুলো মিলেনি, এরকম কথা আমাদেরকে অনেকে জানিয়েছেন। এছাড়া শিডিউল মেনেই ঢাকা ছাড়ছে ট্রেনগুলো এবং বাস, লঞ্চ সবগুলোতেই মোটামুটি হালকা চাপ রয়েছে ঢাকা ফেরার পথে মানুষের। তো এটি আসলে শনিবার থেকে বাড়তে পারে, যেহেতু রবিবার থেকে অফিস খোলা। রেদুয়ানা। বাদল, ধন্যবাদ আপনাকে। ঈদের সবার ঘরে উৎসবের আনন্দ লাগলেও জুলাই বিপ্লবে শহীদ দীপজলের মায়ের চোখে বইছে শুধু অশ্রুধারা। অভাবের কারণে বাবা মা থাকলেও দীপজলকে বড় হতে হয়েছে নানুর কাছে, তাই কখনো ছেলেকে কাছ থেকে একটু ভালোবাসা দেওয়ার সুযোগ পাননি মা। আর এখন তার না থাকায় সে কষ্ট যেন আরও বেশি কুড়ে কুড়ে খাচ্ছে মাকে। 2024 সালের 4 অগস্ট উত্তাল রাজনীতির আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি সাধারণ পরিবারের স্বপ্ন। জুলাই বিপ্লবের শহীদ পরিবারের ঈদ উদযাপনের এবারের পর্বে থাকছে শহীদ দীপজলের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা মুনিরা ইসলাম। কান্নার জন্য কথাও বলতে পারছিলেন না জুলাইয়ে নিহত হওয়া কিশোর দীপজলের মা। ছেলে বিয়োগের শোকে ঈদের আনন্দ অনুভব করতে পারছেন না মা রুমা খাতুন। বাংলা সিনেমার খলনায়কের নামে নাম হলেও কিশোর দীপজল হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক। 4 আগস্ট দেশের উত্তাল পরিস্থিতিতে দীপজলের খেটে খাওয়া দেহটি রক্তাক্ত হয়ে পড়েছিল রাস্তায়। সেই দৃশ্য মনে পড়লে অস্থির হয়ে ওঠে স্বজনদের মন প্রাণ। তাকে ছাড়া এবারের ঈদটি পরিবারের কাছে কেবলই বিষাদের স্মৃতিকাতরতা মাত্র। আমি ওই ছবি বউ করে লয়ে বাবার সাথে দীপজলের সম্পর্কটা ছিল বরাবরই গণ্ডিবদ্ধ। তবে তার অনুপস্থিতিতে কেমন কাটছে বাবার ঈদ তার জানা হবে না দীপজলের। এবার তুই যে আমার ছেলে নেই,
মনে পড়ে, কিন্তু মনে পড়লো পাষাণ হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। জীবনে কখনো তেমন স্নেহ ভালোবাসা কেউ দিতে পারেনি তার এই সন্তানকে। বহু অবহেলা শুয়েছিল ডিপজলের এই পথ চলা। এই আক্ষেপ যেন আর কখনোই মুছবে না এই মায়ের জীবন থেকে। কি করবো, আমার বুকটা ফাটতেছে, জানেন আমার পোলার কাহিনী শুনলাম আর দুনিয়ার যাতে মরা যায় আমি বিশ্বাস করি না। আমার পোলাতে এবার মরে যায় 3টা মাস, আমার পোলা আমার লোক কথা কয়েছে বা ঠিক হয়েছে। ডিপজল তো পেল শহীদের মর্যাদা, কিন্তু মার জন্য কি রেখে গেল? শুধুমাত্র 2 চোখ ভরা অশ্রুজল। সৈয়দা মুনিরা ইসলাম, মুন্সিগঞ্জ সদর। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও ঈদের আগে বেশ কয়েকটি পোশাক কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে টালবাহানা করে। তবে সরকার কাউকে ছাড় দেয়নি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করায় 12টি কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বেতন বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না তারা। এছাড়া ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে 3টি পোশাক কারখানাকে 12,23,35,534 টাকা দিয়েছে সরকার। আর TNZ এর এক কারখানা গাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনার কিছু অংশ পরিশোধ করেছে। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাহমুদ গ্রুপের 2টি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক নগদ সহায়তা হিসেবে 11 কোটি টাকা ছাড় করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 80 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘের একটি হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলায় নারী এবং শিশু সহ নিহত হয়েছেন আরও 22 জন। ভূখণ্ডটিতে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী এবং শিশু সহ 22 জন নিহত হয়েছেন। এ নিয়ে ফিলিস্তিনে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 50,423 জনে। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শহরের বাস্তুচ্যুত শত শত বেসামরিক লোক এই ক্লিনিকে আশ্রয় নিয়েছিল। এতে ইসরায়েল দাবি করে ক্লিনিকের ভেতরে হামাসের সদস্যরা সক্রিয় থাকায় হামলা চালায় তারা। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের মিশন নিয়ে আজ পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এ লক্ষ্যে গেল কয়েকদিন নিজেদের পরিকল্পনা এবং প্রস্তুতি সেরেছে টাইগ্রেসরা। এমনটাই জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগামী 5 থেকে 19 এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই। বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও দায়িত্বশীল থাকবে বলে আশা প্রকাশ করেন টাইগ্রেস অধিনায়ক। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।